সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতে আপনাদের সঙ্গে রয়েছে এজি মাহমুদ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব চালের দাম নিয়ন্ত্রণের বাইরে। আর এ প্রসঙ্গে আলোচনায় আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান। জনাব গোলাম রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকে তালিকাতে অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চালের দাম নিয়ন্ত্রণের বাইরে কিনা, সেটি হচ্ছে বিষয়। যেটি জানতে চাই যে চালের দাম বেড়ে গেছে বাজারে, সেটি নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই আমরা দেখছি যে বাড়তে শুরু করে বাজারে, এবং এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এই বাজার দর নিয়ে। এর পেছনে কি কারণ কাজ করছে বলে মনে হয়, এবং আসলে কি চালের দর নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কিনা? নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এটা বলা তো বোধহয় ঠিক হবে না। আমাদের সবারই মনে আছে যে 2017 সালে আপনার চালের দামটা হু হু করে বাড়ছিল, এবং সরকার এক পর্যায়ে আমদানি শুল্ক 28% থেকে 2% নামে আসে। তারপরেও মোটা চালের দামই 50 টাকার কাছাকাছি হয়ে গেছিল। সে তুলনায় এখন তো বাড়ার পরেও আর কি 40 টাকার নিচে মোটা চালের দাম আছে। তবে যে এক মাস আগে ডিসেম্বর মাসে যে দাম ছিল সেই দামের তুলনায় এখন 2 থেকে 4 টাকা কেজি প্রতি দাম বেড়েছে। কেন? এখন তো দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নাই। দেশে পর্যাপ্ত মজুদ আছে, সরকারের গুদামে মজুদ 12 লক্ষ টনের বা তার চেয়ে বেশি। আর তারপর মৌসুমও আর কি, এখন মৌসুমের সময়। ইলেকশনের সময় একটা জিনিস হয়েছিল যে যানবাহনের উপর রেস্ট্রিকশন ছিল, তাতে সাপ্লাইয়ের একটা ডিসরাপশন হতে পারে কিন্তু ইলেকশন অল্প সময়ের জন্য, খুব স্বল্প সময়ের জন্য, খুব 2-3 দিনের জন্য, খুব স্বল্প সময়, 2-3 দিনের জন্য সেটা তো চলে গেছে। আচ্ছা, আরেকটা কারণ আর কি, অনেকে মিল মালিকরা বা কেউ কেউ বলছেন যে সরকার যে 6 লক্ষ টন চাল সংগ্রহ করছে সেই অভিযানটা এখন চলছে, সেই জন্য একটা বাড়তি ডিমান্ড সৃষ্টি হয়েছে। তারই সুযোগ নিয়েছে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী। এই সুযোগ সন্ধানী ব্যবসায়ী আসলে কারা? অনেকে বলছেন যে মিলারদের কথা বলছেন, অনেকে মিলার সিন্ডিকেটের কথা শুনছেন। এইটা বোধহয় কোন একটা পার্টিকুলার গ্রুপ হয়তো এটা ইনিশিয়েট করেছে, কিন্তু পরে সবাই জয়েন করেছে। আপনি শুধু মিলারদেরকে দোষ দিলে যে আড়তদাররা খুব ভালো, মিলাররা যত পারস্পরিক দোষারোপের কথা আমরা শুনি, মিলাররা আড়তদারদের কথা বলেন, আড়তদাররা মিলারের কথা বলেন, এবং আবার খুচরা বিক্রেতারা বলে যে মোকাম থেকে দাম বেশি। জি, এইখানে একটা কারণ, মানে শুরুটা ছোট কেউ, মানে ছোট একটি চক্র করেছে, আস্তে আস্তে সবাই সেখানে এটা আর কি, সবাই এটা যুক্ত হয়েছে। এখন বাজারের ধর্ম, যে আপনি মুক্ত বাজার অর্থনীতির ধর্ম, যদি চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকে তাহলে দাম কমতে বাধ্য। কেউ ইচ্ছা করলো, কারণ প্লেয়ার এত বেশি, আপনার খুচরা বিক্রেতা হয়তো হাজারে হাজারে, মিলার এবং এই আর কি, মিলার এবং আড়তদারও আর কি কয়েক শত হবে মিনিমাম, হাজারের বেশি হয়তো। তো এই কারণে কারো একার পক্ষে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জি, আমাদের হাতে আলোচনার বিষয় নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নিয়ে আমরা বাকি আলোচনায় ফিরব। দর্শক, আমাদের হাতে আলোচনার বিষয় একটি প্রতিবেদন রয়েছে, সেটি আমরা দেখে নেব। খাদ্যমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী ও চালকল মালিকদের বৈঠকের পরেও স্থিতিশীল হচ্ছে না চালের বাজার। নাটোরে গত 15 দিনের ব্যবধানে বস্তার প্রতি চালের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত, আর পাবনায় ধরন ভেদে প্রতি কেজি চালে দাম বেড়েছে 3 থেকে 5 টাকা। চালের এমন উচ্চ দামে সংসার চালানোর খরচ বেড়েছে সাধারণ মানুষের। নাটোরের চালের মোকামে বাড়ছে চালের দাম। 2 সপ্তাহ আগে 50 কেজি ওজনের প্রতি বস্তা মোটা চাল বিক্রি হয়েছে 1500 টাকা দরে। এছাড়া মিনিকেট 2000 টাকা, বিয়ার 28-1600 টাকা এবং বিয়ার 29 বিক্রি হয় 1650 থেকে 1700 টাকা বস্তা দরে। কিন্তু গত কয়েকদিনের ব্যবধানে বস্তা প্রতি মোটা চালের দাম বেড়ে দাঁড়িয়েছে 1700 টাকা, মিনিকেট 2250 টাকা, বিয়ার 1800 টাকা আর বিয়ার 29 বিক্রি হয়েছে 1900 টাকা বস্তা দরে। বিক্রেতারা বলছেন নির্বাচনের আগে 38 টাকা কেজির মিনিকেট চালের দাম এখন 42 টাকা, আর বিয়ার 29 জাতের চাল বিক্রি হচ্ছে 33 থেকে 34 টাকা দরে। ভোটের আগে ছিল আপনার বাজার একদম, আজকে এসে দেখেছি অনেকখানি ডিফারেন্স। ভোটের পরে চাউলের কোয়ালিটি বুঝে দাম বাড়ছে। তবে ব্যবসায়ীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন চাল মালিক সমিতি। চাউল ব্যবসায়ীর কোনো সিন্ডিকেট না, এটা সঠিক না। এটা নির্ভর করে যার যার ব্যবসার মতো তার নির্ভর করে। এটা কোনো সিন্ডিকেট করে কেউ কিছু করতে পারে না।
এদিকে নতুন বছরের শুরুতেই চালের বাজার অস্থির হয়ে ওঠায় বিপাকে পড়েছে পাবনার ক্রেতারা। বর্তমানে 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে মিনিকেট 2500 টাকা, 29 1700 টাকা এবং 28 2000 টাকা। অসাধু সিন্ডিকেট বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে বলে মনে করেন সাধারণ ক্রেতারা। পার কেজি প্রতি মনে করেন 2 টাকা বাড়ছে, অর্থাৎ বস্তায় 100 টাকা বাড়ছে। মেলারা এই অভাবের বাজার সেরা কিনে ফেলতেছে এবং বাজারটা ফেলাই দিচ্ছে। তাদের হাতে পণ্য যাওয়ার পর পণ্যের দাম বাড়াই দিচ্ছে। তবে চালের দাম বাড়লেও প্রতিমণ ধানের দাম কমেছে 50 থেকে 70 টাকা। ফলে চাল ব্যবসায়ীরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। 42-43 টাকা কেজি, 45 টাকা কেজি, তাহলে কৃষক বাঁচবে কিভাবে? 15 দিন আগের থেকে এই তো মনে করেন 70 টাকা মনে কমেছে। দাম নিয়ন্ত্রণে রাখার কথা বলছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। আমাদের অধীনস্থ যে চাল কলগুলো আছে সেখানে মজুদের ব্যাপারে আমরা তদারকি করছি যেন তাদের মজুদ নির্ধারিত সীমার মধ্যেই থাকে। মাসুমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, আমরা রিপোর্টে দেখছিলাম, আবারও ফিরছে আলোচনা। আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন ক্যাবের সভাপতি গোলাম রহমান। গোলাম রহমান, আরেকটি কারণ যেটি বলা হয়ে থাকে, বাজারে গেলে আমরা শুনতে পাই, মিলাররা বলেন বা আড়তদাররা বলেন যে ধানের দাম বেড়ে গেছে, কিন্তু আমরা তো রিপোর্টে দেখলাম উল্টোটি। তাহলে কি করে আসলে ধানের দাম যদি না বাড়ে তাহলে চালের দাম কেন বাড়বে? এটা কোনো যৌক্তিক কারণ নাই। এরা আর কি কিছু একটা সিন্ডিকেট হোক বা একজন ইনিশিয়েট করেছে, তারপরে অন্যরা জয়েন করেছে, এই কারণে চাউলের দাম বাড়ছে। জি, এই সিন্ডিকেটটি তো আগেও আমরা দেখেছি যে বেশ কয়েকবার তারা এই কাজ করেছে। গত বছরও এই ধরনের ঘটনা আমরা দেখেছি। কিন্তু তাহলে এই সরকার চাইলে নিশ্চয়ই সিন্ডিকেট ভেঙে দিতে পারে। সরকার, আমার যতটুকু মনে পড়ে, তখনকার যে খাদ্যমন্ত্রী তিনি বেশ অনেককে চিহ্নিত করেছেন বলে উনি দাবি করেছেন। কিন্তু কারা কারা জড়িত এই ঘটনার সঙ্গে, মানে চালের দর অস্বাভাবিকভাবে বাড়ানোর পেছনে কাদের কারসাজি রয়েছে তাদেরকে তালিকাভুক্ত করেছিলেন। জি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা শুনি নাই। আপনি এর মানে কি যে চিহ্নিত হলেও শাস্তি হচ্ছে না? তাতে যাদের মধ্যে অপরাধ প্রবণতা আছে, ব্যবসায়ী তো সবসময় লাভ করতে চাইবে, কিন্তু এটা যদি নিয়ন্ত্রণ না করা হয় এবং কেউ যদি আপনার অস্বাভাবিকভাবে কারসাজি করে দাম বাড়ায়, তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে। তাহলে তাদের আর এই সাহস হবে না। তখন শাস্তি দেওয়া হয়নি বলে এখন আবার যে ইলেকশন হয়ে গেছে, এখন সরকার হয়তো একটু রিল্যাক্স থাকবে, এর মধ্যে আমরা কিছু লাভ করে নেই, এই মনোভাব হয়তো কারো কারো মধ্যে থাকে। কিন্তু বাজারে যখন চালের দর বেড়ে যায় তখন তো সবার আগে সরকারি চাপে পড়ে। হ্যাঁ, ওই জন্যই তো সরকার, আমি একটা জিনিস আমার ভালো লেগেছে, এইবার আপনি চালের দাম বাড়ার সাথে সাথে বাণিজ্য মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী মিলারদের সাথে, আড়তদারদের সাথে সভা করেছেন এবং তাদেরকে সাবধান করেছেন, কিন্তু তারা শুনছে বলে মনে হয় না। জি, আমরা প্রতিবেদনও বলছিলাম যে বারবার এরকম বৈঠকের পরেও কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই এখন তাদের বিরুদ্ধে একটা কার্যক্রম গ্রহণ করা দরকার, আইনানুগ। সেটা কি হতে পারে? এর আগে যখন আমরা করেছিলাম যে যারা মজুদ করেছে মামলা বা যখন তল্লাশি করতে চায়, অভিযানে যায়, তখন তো ভিন্ন ঘটনা ঘটে। আরো দেখা যায় তারা আসলে মামলায় পড়ে গেলে তখন তারা সমস্যায় পড়ে যান, যে কারণে ব্যবসায়িক কার্যক্রমটি আরো ব্যাহত হয়, সরবরাহ যে চেইন সেই ব্যবস্থাটি ভেঙে পড়ে। সরকারকে যেটা করতে হবে, একদিকে যারা মজুদ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সাথে সাথে চালের সরবরাহ যাতে বাড়ে সেই ব্যবস্থা করা। জি, মজুদের তো একটি নির্ধারিত মাত্রা রয়েছে যে এর বেশি মজুদ করা যাবে না, এরকম তো একটি মাত্রা রয়েছে। না, কতদিন মজুদ রাখা যাবে এসব আইনের অনেক বিধান আছে, আইনের বিধান আছে এবং আইনের বিধানগুলি অত্যন্ত ভালো, কার্যকরী এবং সাথে সাথে সরকারের যেহেতু আপনার মজুদ পরিস্থিতি খুবই ভালো, ওই যে 2017 সালে মজুদ পরিস্থিতি খুবই খারাপ ছিল, 2 লক্ষ টনের কাছাকাছি মজুদের নেমে এসেছিল, এখন 12 লক্ষ টন মজুদ আছে। তাই সরকারের যেটা করা উচিত যে একদিক দিয়ে আপনার পুলিশি কার্যক্রম, আইনানুগ ব্যবস্থা নেওয়া যাতে কেউ মজুদ রাখতে না পারে, বাজারে চাল ছাড়ে, আরেকদিকে সরকারের গুদাম থেকে চালের সরবরাহ বৃদ্ধির ব্যবস্থা দেওয়া, তাহলে না দাম স্বাভাবিক হয়ে আসবে। আর আরেকটা কথা আমি খুব জোর, আমরা তো এমনিতে খোলা ট্রাকে চাল বিক্রি দেখি প্রতি বছরই, তো বছরের অনেক সময় তো আমরা দেখি খোলা ট্রাকে চাল বিক্রি করছে।
না, এখন 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 সেটি এখন করছে না। না। ও এখন করছে না। কিন্তু এই সংকট বা যখন এই অস্বাভাবিক দর বৃদ্ধির ঘটনা ঘটে তখন কি সরকার সেটি করতে পারে? হ্যাঁ, এটা করতে পারে, সরকার যে কোনো সময় এই সিদ্ধান্ত নিতে পারে। আরেকটা সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য। তাহলে তো ব্যবসায়ীরা আর এই অতিরিক্ত মুনাফাটি করতে পারেন না। এটা সবসময় করাটা করলে আবার চালের দাম যদি অস্বাভাবিকভাবে কমে যায় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু কৃষক তো এখনো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন চালের দাম সর্বোচ্চ পিকে তখনও তারা ক্ষতিগ্রস্ত। আরেকটাই হতে পারে, একটা সিন্ডিকেট, যারা আমদানিকারক সিন্ডিকেট আছে একটা, এর মধ্যে মিলাররা অন্তর্ভুক্ত, কোন মিলাররা অন্তর্ভুক্ত বা আড়তদাররা অন্তর্ভুক্ত। ওরা হয়তো চাচ্ছে যে চালের উপরে যে শুল্ক, যেটা 28% থেকে 20% করা হয়েছিল, আবার 28% করা হয়েছে, সেটাকে আবার কমান, যে বাজারে সংকট তৈরি করে আমদানি করতে হবে চাল, সেই কারণে শুল্ক কমিয়ে দাও। এইটা করলে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই সরকারকে প্রয়োজনে ওইটা করতে হবে। যদি সত্যিই সংকট থাকে তাহলে চালের আমদানি বৃদ্ধি করে সরবরাহ বৃদ্ধি। কিন্তু আপাতত এমন পরিস্থিতি আছে বলে কোনো সমস্যা তৈরি হয়নি যে কারণে সংকট দেখা দিতে পারে। জি, গোলাম রহমান, আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে বাকি আলাপটি করতে চাই আপনার সঙ্গে। দর্শক, বিরতির পর ফিরছি টালিখাতায়, সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা। আমরা চালের বাজার পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন ক্যাবের সভাপতি জনাব গোলাম রহমান। কিন্তু আমরা এই মুহূর্তে আসলে রাজধানীর চালের বাজারের খবর জানতে চাই এবং সেই খবর জানতে আমরা যুক্ত হব মোহাম্মদপুর কৃষি মার্কেটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মাহবুব, আপনার কাছ থেকে জানতে চাই যে ডিসেম্বর মাসে আপনি যেখানে রয়েছেন সেখানে চালের মজুদ কেমন ছিল এবং এখন চালের মজুদ কেমন, সেই পরিস্থিতি জানাবেন। এবং মজুদের যদি এই পরিস্থিতি একই হয়, মজুদ পরিস্থিতি বা তার চেয়ে বেশি হয়, তাহলে বাজারে দাম বাড়লো কেন? ব্যবসায়ীরা কি বলছেন? জি, প্রথমেই যে জিনিসটি বলতে চাই, আসলে চালের মজুদ বলতে যেটি বোঝায় সেটি কিন্তু আসলে এই পাইকারি বাজারগুলোতে হয় না। এটি সাধারণত যেটি হয়, চাল স্বাভাবিক প্রবাহে প্রচুর পরিমাণে চাল আসে এবং চালের বিক্রি হয় এবং এখানে আসলে মজুদ বলতে ঠিক যেটি বোঝায় সেটি কিন্তু আসলে এখানে হয় না। কিন্তু তারপর আমরা একজন চাল ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে চাই, ওনার কাছেই জানতে চাই আসলে চালের সরবরাহ বা মজুদ পরিস্থিতিটি কেমন ছিল। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে ডিসেম্বর মাসের শেষ দিকে বা ডিসেম্বর মাসে চালের কি পরিমাণ সরবরাহ বা মজুদ ছিল আপনাদের এই বাজারে এবং এখন আসলে পরিস্থিতি কি? ডিসেম্বর মাসেও মজুদ আপনার খুব বেশি না যাই ছিল, তো আপনার নির্বাচনের আগে সবাই একটু গাড়ি ঘোড়া বন্ধ হবে এই জন্য একটু বেশি আমদানি করছে। কিন্তু তারপরে বাজার যখন আবার বাইরে গেল, তখন আবার মেলেররা আমাদেরকে ঠিক মতো চাউল দেয় না, অর্ডার দিছি, মাল খুব কম দিছে। কিন্তু মজুদ বলতে যেটি বোঝায় যে আসলে চাল কিনে রেখে দেওয়া এবং পরে দাম ওঠানামার সাথে ভিত্তি করে আসলে সেটি বাজারে ছাড়া, সেটি কি এ ধরনের কোনো পরিস্থিতি কি পাইকারি বাজারে হওয়ার সম্ভাবনা আছে? বাজারে এগুলো হয় না, কারণ হলো আপনি এখানে মজুদ রেখে পোষাবে না। তো এখানে একটা দোকান ভাড়া 30 থেকে 40,000 টাকা। তো এইখানে আপনি 500 বা 1000 বস্তা চাউল রাখলে এক বস্তা চাউলের ভাড়াই তো এসে পড়বে 100-150 টাকা। এখানে কেউ মজুদ রাখে। শুধুমাত্র কৃষি বাজার না, আমরা জানি যে আরো বড় বড় বাজার যেগুলো আছে, বাবু বাজার বা অন্যান্য বাজারগুলো, সেখানে আসলে মজুদ হয় কি? না, পাইকারি বাজারে এখানে মজুদ হয় না। মজুদদার মজুদ করে হলো মেইলাররা যখন ধানের বাজার একটু বাড়তি ভাব দেখে তখন তারা করে কি চাউল বিক্রি বন্ধ করে রাখে, বা অনেক সময় দেখা গেল 8-10 দিন আগেও যখন আমরা প্রতিবেদন করার জন্য এসেছি, আপনার সাথেও কথা বলেছি, তখন আপনারা অভিযোগ করেছিলেন যে মেল থেকে বা সাপ্লাই চেইনের যে শুরুর জায়গা যেটি আসলে মিলারদের থেকে আপনারা সাপ্লাই পাচ্ছিলেন না। এখন আসলে অবস্থাটা কি? এখন বাজার একটু কম নিম্নমুখী, এখন আপনার সাপ্লাইতে কোনো সমস্যা নাই। এখন গত এক সপ্তাহ আগেও দেখা গেছে আমরা মালের অর্ডার দিলে 4 দিন 5 দিন 7 দিন পরে মাল দিছে। 300 বস্তার অর্ডার দিলে 100 বস্তা নিতে বলছে, আর এখন আপনি 100 বস্তা সকালে বললে রাত্রেই মাল পাওয়া যায়। এখন মালের কোনো অসুবিধা নাই, মানে সাপ্লাই চেইনে এখন আর আপাতত কোনো সমস্যা নেই। আপনাকে অনেক ধন্যবাদ। এই যে যেমনটি শুনছিলেন, আসলে আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম। এখানে আজকের যে চালের যে দরটি সেটি কিন্তু আপনাকে আমি একটু জানিয়ে দিতে চাই, সেই সঙ্গে দেখাতে চাই আসলে মজুদ বা এই মুহূর্তে আসলে বাজারে যে চালের পরিমাণ আছে। আপনি দেখবেন যে প্রত্যেকটা দোকানেই কিন্তু প্রচুর পরিমাণে চাল আছে এবং কিছুক্ষণ আগে ব্যবসায়ী যিনি আমাকে বলছিলেন তিনিও কিন্তু যেটি জানিয়েছেন যে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা চাল পাচ্ছেন।
আজকের যদি বাজার দরটি আপনাকে বলতে চাই, মোটা যেটি গুটি স্বর্ণা চাল আছে সেটি প্রতি কেজিতে 30 থেকে 32 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এখানে মানভেদে আসলে এই চালের দামের কিছুটা পার্থক্য থাকে, কিন্তু সার্বিকভাবে আসলে 30 থেকে 32 টাকাই আসলে আজকের বাজার দর। এছাড়া মিনিকেট চালের ক্ষেত্রেও আসলে মানভেদে দামের পার্থক্য থাকে, সেক্ষেত্রে 48 থেকে 51 টাকা, যেটি 50 কেজির বস্তায় যার দাম পড়ে 2400 থেকে 2550 টাকা। এছাড়া নাজিরশালের ক্ষেত্রেও একটু বলতে চাই, আসলে নাজিরশালের অনেক ধরনের ভিন্নতা আছে, অনেক ধরনের মান আছে এবং মানের ক্ষেত্রে আসলে দামেরও পার্থক্য আছে। কিন্তু স্বাভাবিকভাবে আমরা মধ্যম মানের যে নাজিরশাল যেটি আসলে বাজারে জানতে চাই, সেটির দাম বলতে চাই আপনাকে 45 থেকে 52 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি 50 কেজির বস্তায় 2250 থেকে 2600 টাকা। এছাড়া বিয়ার 28 35 থেকে 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া বিয়ার 29 যেটির দাম আসলে 35 থেকে 36 টাকা, কিন্তু এই চালটি আসলে বাজারে সরবরাহ কম। আমি অনেকগুলো দোকানেই আসলে খোঁজ নিয়েছি, এই চালটি কিন্তু সেই পরিমাণে পাওয়া যায়নি। এছাড়া আসলে সার্বিকভাবে যেটি বলা যায়, আপনার এই গত 7-8 দিন আগেও আমরা যেমনটা দেখেছি যে সরবরাহ ব্যবস্থায় ঘাটতির কারণে কিন্তু চালের দাম কমেছিল, সেই তুলনায় এখন সরবরাহ বাড়ার ফলে যেটি হয়েছে তার প্রভাব বাজারে পড়েছে। বাজারে প্রচুর চাল আপনি দেখতে পাচ্ছেন, এই চাল সরবরাহ বাড়ার কারণে দামেও এর প্রভাব পড়েছে। প্রত্যেকটি চালেই আসলে মানভেদে এক থেকে সঙ্গে স্টুডিওতে যে অতিথি রয়েছেন ক্যাব সভাপতি গোলাম রহমান, তিনি আপনার কাছে একটি প্রশ্ন করবেন। মাহবুব, আপনার এই ওনারা আগে যে দামে কিনতেন, ডিসেম্বর মাসে যে দামে মিলারদের থেকে চাউল কিনছেন, এখন কি সেই দামেই পাচ্ছেন না বেশি দামে ক্রয় করতে হচ্ছে? সরবরাহ পরিস্থিতি উন্নতি হয়েছে, কিন্তু মিলার পর্যায়ে দামের কোনো হেরফের আছে কিনা? এই প্রশ্নটির উত্তর আসলে একজন ব্যবসায়ী ভালো দিতে পারবে। আমার সঙ্গে যে ব্যবসায়ী ছিলেন উনি এখনো আছেন, আমি তার কাছে আরেকবার যেতে চাই এবং আপনার এই প্রশ্নের উত্তর তার কাছে আসলে শুনতে চাই। আমাদের স্টুডিওতে যিনি অতিথি আছেন তিনি আপনার কাছে জানতে চেয়েছেন যে ডিসেম্বর মাসে আপনারা যে দামে মিলারদের কাছ থেকে চাল কিনেছিলেন, এখন আসলে সেই দামেই কি পাচ্ছেন নাকি দামের মধ্যে পার্থক্য ছিল? ডিসেম্বর মাসে যেই দামে আমরা চাউল কিনছি, ডিসেম্বরের শেষ প্রান্তে আইসা বস্তায় 1 থেকে 150 টাকা 200 টাকা পর্যন্ত বেশি কিনছি। আবার এখন 50 টাকা 100 টাকা কমছে এই গত 2-3 দিনে। আচ্ছা, এই যে ডিসেম্বর মাসে যখন দামটা বাড়লো তখন আপনারা কি মিলারদেরকে প্রশ্ন করেছিলেন আসলে কেন দাম বাড়লো বা এই দাম বৃদ্ধির কারণ কি? তখন তারা কি উত্তর দিয়েছিলেন? তারা বলছে ধানের বাজার বেশি, ধানের ক্রাইসিস, ধানের দাম বেশি, এই জন্য চাউলের দাম বাড়াইছে। তখন কি চাহিদা মতো পাওয়া যেত? না, চাহিদা মতো পাওয়া যেত না। আপনাকে ধন্যবাদ। আরো একটি বিষয় একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, এই যে ধানের চালের দাম যেটা কমছে, আমরা বলছি যে গত 2-1 দিনে কেজিতে 1-2-3 টাকা কমেছে মানভেদে, এবং একই সাথে আসলে এই ব্যবসায়ীরাই আমাকে জানিয়েছেন যে তারা জানিয়েছেন যে ধানের দামও কিন্তু কমেছে, অর্থাৎ প্রান্তিক কৃষক যারা আসলে এই ধান উৎপাদন করেন তাদের কাছেও আসলে তাদের দিক থেকেও আসলে ধানের দামও কিন্তু কমে গেছে। তো এই আসলে এই মোহাম্মদপুর কৃষি মার্কেটের সার্বিক চিত্র। মোস্তফা মাহবুব, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। মাহবুব, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আমরা আবারও ফিরছি আলোচনায়। গোলাম রহমান, আপনি সার্বিক পরিস্থিতি দেখলেন মাঠ পর্যায়ের, এখন এই পরিস্থিতি দেখে আপনার কাছে কি মনে হলো? আমার তো মনে হচ্ছে কারসাজি। একদিকে কৃষক দাম কম পাচ্ছে, কিন্তু ভোক্তাও দাম বেশি দিচ্ছে। মানে যে ব্যবসায়ী যিনি, মানে কৃষি বাজারের যে ব্যবসায়ী, তিনি বললেন ডিসেম্বরের শেষ দিকে এসে হঠাৎ করে আপনার মিলাররা 100-150 টাকা বস্তাতে দাম বাড়াই দিয়েছেন। এখন আবার তখন তারা বলেছেন যে চালের দাম ধানের দাম বেশি, এই অজুহাত, এইটা বোধহয় একটা খোড়া অজুহাত বলে। কারণ আমরা দেখলাম যে আসলে কৃষক কিন্তু ওই পরিমাণে বেশি বাড়তি দাম পাচ্ছেন না, তারা বরং কম পাচ্ছেন, উল্টো কম পাচ্ছে। তো এইটার আর কি, এটা একটা থরো ইনভেস্টিগেশন হয়ে হওয়া প্রয়োজন, আসলে একটা প্রয়োজন, ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। এবং যদি কেউ আর কি সত্যিকারেই কারসাজি করে থাকে তাহলে তাকে আর কি আইনের আওতায় আনা। এখন যে পরিস্থিতি, ওনারা বলছেন যে ধীরে ধীরে সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে। আমি তো প্রথমেই বললাম, তাহলে কি মুক্ত বাজার অর্থনীতির, হ্যাঁ, কিন্তু আমি জানতে চাচ্ছি যে দাম তাহলে আসলে আস্তে আস্তে তো কমে যাওয়ার কথা, স্বাভাবিক হয়ে যাওয়ার কথা, সেটি হবে বলে আশা করি। আমারও আশা, কারণ মুক্তবাজার অর্থনীতিতে যখন অনেক প্লেয়ার থাকে তখন কেউ একজন ইচ্ছা করলেই পরিস্থিতি গেম প্লে করতে পারে, কিছু সময়ের জন্য হয়তো
কিন্তু দীর্ঘ সময়ের জন্য করতে পারে না। জি, তখন আবার স্বাভাবিক নিয়মে, বাজারের স্বাভাবিক নিয়মে আবার মূল্যটা কমে আসবে, ফিরে আসে। জি, এবং আমি আশা করি যে মূল্যটা আগামী 2-4 দিনের মধ্যেই স্বাভাবিক পর্যায়ে আসবে, ভোক্তা উপকৃত হবে। জি, আমাদের আরেকটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে আসবো বাকি আলোচনা। দর্শক, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতা। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন ক্যাবের সভাপতি জনাব গোলাম রহমান। আমরা চালের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। আমরা এই মুহূর্তে চলে যাব কুষ্টিয়াতে। দেশের সবচেয়ে বড় চালের মোকাম কুষ্টিয়ার খবর জানবো সহকর্মী সাজ্জাদ হোসেনের কাছ থেকে। সাজ্জাদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সাজ্জাদ, যে বিষয়টি জানার সেটি হচ্ছে, ঢাকা থেকে কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম, ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে একজন ব্যবসায়ী বললেন যে ডিসেম্বরের শেষ নাগাদ, ব্যবসা শেষের দিকে যারা মিলার রয়েছেন তারা আচমকা চালের দাম বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়িয়ে দিয়েছেন সেই প্রশ্নটি আপনার কাছে, আপনি নিশ্চয়ই আপনার সঙ্গে কোনো ব্যবসায়ী রয়েছেন, মিলার রয়েছেন, তার কাছ থেকে জানবো। জি জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, নির্বাচনের পর থেকেই কিন্তু চালের বাজার কিন্তু অব্যাহতভাবে বাড়তির দিকে ছিল এবং হুট করে কিন্তু 3 থেকে কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কিন্তু সব ধরনের চালের দাম কিন্তু এই কুষ্টিয়ার খাজানগর মোকামে কিন্তু গত এক সপ্তাহে বেড়েছে। তো আসার কথা হলো সেটা যে আজকে কিন্তু মিল গেটে কিন্তু চালের দাম কিন্তু কেজিতে 2 টাকা কমেছে এবং ধানের বাজারও কিন্তু মিলাররা বলছেন যে গতকাল থেকে কিন্তু ধানের বাজারও তারা মন প্রতি 50 থেকে মান ভেদে 100 টাকা কমেছে। আর আপনার ঢাকার যে ব্যবসায়ীদের অভিযোগ, অবশ্যই আমরা এই বিষয়টি আমাদের যে চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন আছেন তার কাছ থেকে জানতে চাইবো যে জয়নাল, ঢাকার ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে আপনারা যারা মিল মালিক আছেন বা মোকামে যারা আছেন তারা হুট করে দামটা বাড়িয়ে দিয়েছেন, আসলে এটা কেন? আসলে বিষয়টা হচ্ছে যে ঢাকার যে সমস্ত আড়তদাররা তারা যে কথাটি বলতেছে কথাটা কিন্তু সঠিক না। দীর্ঘদিন তারা কিন্তু কোনো চাউলের, আমাদের কাছ থেকে চাউলের জন্য তারা কিন্তু কোনো অর্ডার ছিল না। হুট করে নির্বাচনের পরে সারা ঢাকা সহ চিটাগাং, বরিশাল বিভিন্ন অঞ্চলের আড়তদাররা এমন পর্যায়ে আমাদের কাছে অর্ডারটা দেওয়া শুরু করলেন যেটা আমাদের একটা মিলের পক্ষে সম্ভব না। যে যেখানে একটা মিলের চাহিদা প্রতিদিন 4 থেকে 5 গাড়ি, সেখানে মিলারদের কাছে অর্ডার চলে আসছে 10 গাড়ি 20 গাড়ি, যার কারণে মিলাররাও কিন্তু দিশাহারা হয়ে গেছে যে কিভাবে তাদের অর্ডার তারা সরবরাহ করবে। কিন্তু এই সুযোগে কিন্তু এক শ্রেণীর ব্যবসায়িক যারা যারা ঘুপটি মেরে থাকে, বিশেষ করে সিটি শহরগুলোতে, তারা কিন্তু পাইকারি আরো ব্যবসায়ীরা তারা কিন্তু যেখানে মিনিকেটের বস্তা 2350 থেকে 2400 টাকা বিক্রি হচ্ছে, কি করে সেই মিনিকেটের বস্তা 2600 বা 2700 টাকা বিক্রি করে? এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন। এক বস্তা চাউলে কত লাভ আসতে পারে? সেখানে যদি বস্তায় 200 টাকা তারা লাভের আশা করে, তাহলে এর দায়িত্ব মিল মালিকরা নিতে পারে না। কিন্তু ঢাকার যারা ব্যবসায়ী তারা বলছে যে আপনারা কিছু মিল মালিক সিন্ডিকেট করে এটা বাড়িয়েছেন, এই বিষয়টা আসলে আপনি একটা জিনিস বুঝতে হবে, অবাধ মুক্ত বাজারে কিন্তু চাউলের এই মোকামে কোনো সিন্ডিকেটের কোনো আসে না। অর্থনৈতিক মুক্ত বাজারে সিন্ডিকেট বলে কোনো নাই। আপনারা জানেন কিনা যে নওগাঁতে যদি এক বস্তা মিনিকেট চাল বিক্রি হয় 2300 টাকা, সেটা কিন্তু কুষ্টিয়ার যেহেতু গুণগত মানের কারণে কিন্তু সেখানে বিক্রি হয় 2350 টাকা। এখানে যিনি মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক তিনি কিন্তু বলছিলেন যে সিন্ডিকেট নয়, অতিরিক্ত চাহিদার কারণে, অর্ডারের কারণে তারা আসলে কিছু মিল মালিক দাম বাড়িয়েছেন বলে তারা যুক্তি তুলে ধরছেন। সাজ্জাদ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জনাব গোলাম রহমান, এই পরিস্থিতি থেকে কি মনে হলো? আসার কথা হচ্ছে আজকে বলা হচ্ছে চালের দাম কমে গেছে, হ্যাঁ, এবং পারস্পরিক দোষারোপ সময়ের জন্য একটা কারসাজি হয়েছে, এবং কে করেছে সেটা তো আর কিছু নির্দিষ্টভাবে বলা, মানে ইনভেস্টিগেশন। এই যে পারস্পরিক দোষারোপ, এর ব্যাপারে কি বলবেন? ঢাকার ব্যবসায়ীর পারস্পরিক দোষারোপ, এটা পারস্পরিক দোষারোপ। একজন বলছেন তারা দাম বাড়িয়েছেন, একজন বলছে যে অনেক দিন অর্ডার দেয় নাই, তারপরে বেশি করে অর্ডার দিয়েছে এবং সেই সুযোগটা ওনারা নিয়েছেন, দামটা বাড়াই দিয়েছেন। তবে তিনিও কিন্তু একদম অস্বীকার করেননি। তিনি বলেছেন যে এক শ্রেণীর ব্যবসায়ীরা রয়েছেন যারা এই সময় সুযোগ নিয়েছে, এবং এতে বোঝা যাচ্ছে এই আলোচনা থেকে এটা কারসাজির কারণে হয়েছে। ইনশাআল্লাহ আপনার বাজার স্বাভাবিক হয়ে আসবে এবং ভোক্তারাও উপকৃত হবে। আজকে থেকেই দাম কমে যাচ্ছে বললেন, যে কমেছে অলরেডি। হ্যাঁ, অলরেডি কমেছে, এবং বাজার যে পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, কিন্তু কারাই কাজটি করছে সেটি আসলে চিহ্নিত করে
শাস্তি দিতে হবে, হ্যাঁ, তাহলে এই শাস্তি ঘটনা অবশ্যই বারবার দিতে হবে, ঘটবে না হলে বারবার একই ঘটনা ঘটবে, শাস্তি না হলে। জি, অসংখ্য ধন্যবাদ গোলাম রহমান। তালিকাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের ইসলামী ব্যাংক নিবেদিত আজকের তালিকাতায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা।